আমার এই একদিনে শান্তিনিকেতন ঘোরার ব্লগে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে এই শান্তিনিকেতন নামক বাড়িটির সামনে আসা অবধি যা যা করেছি, যেখানে যেখানে গেছি সবটাই আপনাদের দেখিয়েছি। তারপর আমরা কোথায় কোথায় গেছিলাম চলুন এবার সেটা দেখা যায়। এবার কোথায় যাবো দাদা? এখন শান্তিনিকেতন আরো কিছু জায়গা আছে, ওগুলো বলতে বলতে চলে আবার ডিয়ার পার্ক। আচ্ছা আচ্ছা। এরপর আমাদের টোটোওয়ালা দাদা রাস্তার দুই ধারে উপস্থিত বিভিন্ন ঐতিহাসিক জায়গা সম্পর্কে বিস্তারিত জানাতে থাকলো, আর আমরা সেটা শুনতে শুনতে এগিয়ে যেতে থাকলাম। এই বাঁ দিকটা হলো ছাতিমতলা। আমাদের বিশ্বব্যাপী কোনো অনুষ্ঠান হলে এখানে প্রোগ্রামটা পড়ে, বছরে 4বার খোলে। আচ্ছা। আমাদের অন্য কলেজে কি কলেজ কমপ্লিট হওয়ার পর একটা কাগজে ডিগ্রি দেয়, এখানে ছাতিম গাছে ছোট্ট একটা চারা কোনো মন্ত্রী ধরে নিজে হাত দিয়ে ডিগ্রি দেয়। আর ডান দিকে যে মার্বেলের পেটি করা আছে, আচ্ছা ওটা মহেশ্বর দেবের জন্ম মৃত্যু সাল বয়স সব ওর মধ্যে লেখা আছে। আচ্ছা, এখানেও তো ঢোকা যাবে না? না, কোভিড থেকে এগুলো সব বন্ধ রেখেছে। এই ডান দিকটা হলো মিউজিয়ামটা, এটা হলো টিকিট কাউন্টার। আচ্ছা। আর ওইটা হলো মিউজিয়াম, যে হলুদ বিল্ডিংটা আছে রবীন্দ্র ভবন। আচ্ছা আচ্ছা, ওর মধ্যে কি কি আছে? যে রবীন্দ্র ঠাকুর যে কবিতা লিখেছে নোবেল পুরস্কারটা পেয়েছিল, এখান দিয়ে 2000 সালে চুরি হয়ে যায়। আচ্ছা। এর পিছন দিকে যে রবীন্দ্র ঠাকুরের 4টে মাটির বাড়ি, প্রতিটা আলাদা, যেমন গরমকাল, শীতকাল, বর্ষাকাল, এসব ঋতুতে আলাদা বাড়িগুলোতে আলাদা আলাদা বাড়িতে থাকতে। রবীন্দ্র ঠাকুর যে জিনিসগুলো ইউজ করতো, যেমন চশমা, চুটি, হাতে লেখা চিঠি, এগুলো সব ভিতরে সাজিয়ে রাখা যায়। এমনকি 4টায় যে গাড়িটা ইউজ করতো সেটাও পিছন দিয়ে রাখা আছে। ওর মধ্যে বোধহয় ফটো ভিডিও তোলে এলাও না? অ্যালাউড না, ওইগুলো কোনো অ্যালাউড না। এখন কি বন্ধ আছে? হ্যাঁ, ওই যে বন্ধ থাকে। আর বাঁ দিকটা হলো কলা ভবন। আচ্ছা। না, 2000 সালে চুরি হওয়ার পর এখন অব্দি পাওয়া যায়। এটা হলো কলা ভবন আর্ট ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের ছবি আঁকা, মূর্তি তৈরি করা এখানে শেখানো হয়। আচ্ছা, তাহলে শুধু বৃহস্পতিবার বাদে আর প্রত্যেক দিনই তাহলে খোলা থাকে? হ্যাঁ, মিউজিয়ামটা খোলা থাকে। আগে বুধ বৃহস্পতি 2 দিন বন্ধ থাকে। এখন শুধু বৃহস্পতিবার করেছে, বুধবারটা খোলা থাকে। আচ্ছা। আর ডান দিকে দেখুন যে স্টেজটা দেখতে পাচ্ছেন, স্টেজটা হ্যাঁ। রবীন্দ্র ঠাকুর একটা রক্তকবি বলে নাটক করেছিলেন, রক্তকবি। সেই নাটকটা স্টেজের মধ্যে করেছিলেন ওপেন। ওরে স্টেজটা এখন ওইভাবে আছে। আর যে বিল্ডিংটা দেখা যাচ্ছে লম্বা করে বিল্ডিংটা, এটা হলো নাটকগৃহ। এর ভিতরে নাটকের রিহার্সাল শেখানো হয়। আচ্ছা, মানে আগে যেরকম ভাবে চলতো এখনো ঠিক সেভাবেই চলছে? আচ্ছা। এই বাঁধি যে ইটা দেখা যাচ্ছে, এটা নাম হলো ইগলু, যে বরফ দেশে বরফে তৈরি করে। এটা তৈরি করছে এখানকার স্টুডেন্ট 2011 সালে। আমরা যেগুলো মুভিতে কার্টুনে দেখতে পাই, সেটা এখানে তৈরি করা আছে। যারা স্টুডেন্ট গুলো আছে তারাই নিজের হাতে তৈরি করেছে। এগুলো বরফের দেশে বরফ দিয়ে তৈরি হয়। আচ্ছা, এটাই এখানে এর কাঠামো তৈরি করে। এটা হলো গেট, গ্রিলের গেট। আচ্ছা আচ্ছা। এটা গেট থাকে না, তো এখানে গেট দিয়ে। হ্যাঁ। আর পুরোটা হলো কলা ভবন। আচ্ছা। মিউজিয়ামে ঢুকতে গেলে বোধহয় 100 টাকা করে টিকিট 100 টাকা করে পার হেড টিকিট আছে। আপনাদের আধার কার্ড আছে তো? হ্যাঁ হ্যাঁ, আর ডিয়ার পার্কে আধার কার্ডটা লাগবে। ঠিক আছে, সব নিয়েছি। এই বাঁ দিকে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা তো মূর্তির নাম হলো সাঁওতাল পরিবার। আচ্ছা। স্বামী তার দুটো বাচ্চাকে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে। স্বামী তার বাচ্চাকে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে, স্ত্রীটা মাথায় পুটলি বেঁধে নিয়ে যাচ্ছে, কুকুরটা হেঁটে চলে যাচ্ছে। এই মূর্তিটা তৈরি করেছে রামকিঙ্কর বেজ। আচ্ছা। এটা দূর থেকে ছুঁড়েছে তৈরি করেছে, ইট বালি সিমেন্ট কুচি পাথর দিয়ে। এই মূর্তিটা ছবি আঁকা থাকতো, সে ক্লাস 1 যে সহজ পাঠ পড়েছিলাম, ওই বইয়ের মধ্যে কালো কালো ছবি আঁকা থাকতো, সেই স্ট্যাচুর ছবি আঁকা থাকতো। আর এই ডান দিকে যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটার নাম হলো মালঞ্চ, রবীন্দ্র ঠাকুরের মেয়ের বাড়ি। 22 বছরের তেতবে একটা কলেরা রোগ বেড়েছিল, সেই রোগে মারা গেছিলেন। তার বাইরে ওইরকমই ফাঁকা পড়ে আছে। পুরো বিশ্ববাজার সেন্টার গভর্নমেন্ট দেখাশোনা করছে, মেইনটেইন করে রাখতে পারে। আচ্ছা। আর একটা স্ট্যাচু, এটা দূর থেকে ছুঁড়েছে তৈরি করেছেন, মাথায় কলসি নিয়ে আদিবাসী স্ত্রী জল ভরতে যাচ্ছে, বাচ্চা ছেলেদের হাতে ডাং নিয়ে গান গাইতে গাইতে নেচে নেচে চললো। তার পাশে স্বামী তার হেঁটে চললো করে দেখিয়েছে। এটা রামকিঙ্কর বেজের তৈরি করেছে। এই কলা ভবন ডিপার্টমেন্টের হেড ছিল। এই রাস্তায় যে ঢুকে গেছে, জায়গাটার নাম হলো সঙ্গীত ভবন। আচ্ছা। যেখানে ইনস্ট্রুমেন্ট, মিউজিক, ডান্স, ড্রামা যেখানে শেখানো হয়। সোজা গিয়ে বাঁ দিকে গেটটা আছে। আচ্ছা। তাহলে এই পুরো জমিটাই বিশ্বভারতী? একটু ধৈর্য নিয়ে কিন্তু আপনাদের দেখতে হবে, কারণ শান্তিনিকেতনে আসলে আপনারা যা যা দেখবেন সেই সম্পর্কে আমি যা যা জেনেছি, দেখেছি সবটাই কিন্তু এখানে আছে। কলা ভবন ডিপার্টমেন্টে দেখালাম, সেই ডিপার্টমেন্টের একটা হোস্টেল, নন্দন বয়েজ হোস্টেল। খালি যে সময়গুলো পাই, ওই অনেকগুলো দেখতে পাবেন স্ট্যাচু গুলো রাখা আছে নিচে জানলার উপরে। ওই ফাঁকা সময়ে তৈরি করে স্ট্যাচু গুলো। এটা কলা ভবন ডিপার্টমেন্টের হোস্টেল। আচ্ছা আচ্ছা। আর বাঁ দিকে বাইরে দেখা, হ্যাঁ, এই বাঁ দিকে বাইরে হলো নন্দলাল বসুর বাড়ি, চিত্রশিল্পী নন্দলাল। হ্যাঁ হ্যাঁ, গিরিলে গোল চেপে দেখুন, একটা এদিকে দুটো নন্দ লেখা আছে, গোল। এগুলোই বোধহয়। আচ্ছা। হ্যাঁ, ওই সহজপাঠ বইয়ের অলংকরণ, মানে
ওই বইটায় যত ছবি আছে ছবি আছে সব নন্দলাল ঘোষেরই করা। ঠিক এরপরে অমর্ত্য সেনের বাড়িও দেখে নিলাম। মাটিতে সাদা রঙের বাইরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটা হলো অমর্ত্য সেনের বাড়ি। ও বাড়িটার নাম রেখেছে প্রতীচি। আচ্ছা অমর্ত্য সেন যখন বোলপুর আসেন তখন ওই বাড়িতে থাকেন, আবার এমনি থাকেন বিদেশে। আচ্ছা আর এডিশন যেটা লেখা আছে বাবার নাম আশুতোষ সেন। আচ্ছা অমর্ত্য সেনের নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এই জমিটা নিয়ে বোধহয় সমস্যা হয়। হ্যাঁ, পাশে যে বাগানটা দেখা যাচ্ছে হ্যাঁ, ওই হ্যাঁ। বাগানে নিয়ে বিশ্বর সাথে একটু ঝামেলা চলছিল, সেটা অমর্ত্য সেন কেস জিতে গেছে। আচ্ছা 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 ডান দিকে আছে কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র। আচ্ছা আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হলো শিক্ষা ভবন। আচ্ছা শিক্ষা ভবন সোজা চলে যাচ্ছে, ডান দিয়ে চলে গেলে গার্লস হোস্টেলও আছে। আচ্ছা আর এরপর রাস্তার উপরে, রাস্তার ধারে সাইনবোর্ডগুলো দেখে বুঝতেই পারলাম আমরা ডিয়ার পার্কের খুব কাছাকাছি এসে গেছি। সোজা গিয়ে ডান দিয়ে যাবেন ডিয়ার পার্ক। আচ্ছা আপনি কি এখানে থাকবেন? হ্যাঁ, আমি এখানে আচ্ছা আসুন এবার যাবো ডিয়ার পার্কের মধ্যে। এখানে যেতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক। আধার কার্ড নিয়েই এসছি, অসুবিধা নেই। সামনেই টিকিট কাউন্টারের মতো একটা রুম দেখতে পেলাম, যেখানে আধার কার্ড দেখতে চাইলো। আধার কার্ড দিলাম আর সঙ্গে সঙ্গে একটা টোকেন দিল আমাদের। ওই পাসটা আমরা গেটম্যানকে দেখালেই ভেতরে ঢোকার পারমিশন দিলেন উনি। এখানে কিন্তু প্রবেশ বিনামূল্যেই, শুধু আধার কার্ডটা লাগে। পার্কের ভিতরে প্রবেশ করতেই দেখলাম এখানে বিভিন্ন ব্যানার, সাইনবোর্ড রয়েছে, তাতে এই চত্বরের সম্পূর্ণ ম্যাপ, এখানকার প্রাণীদের সম্পর্কে সমস্ত তথ্য দেওয়া আছে। তবে প্রধান লক্ষ্য ছিল হরিণের দেখা পাওয়া, তাই চারিদিকে সবসময় দেখতে দেখতে যাচ্ছিলাম কোথাও কোনো হরিণ টরিণ আছে কিনা। এই পার্কের মধ্যে একটি টয়লেটেরও ব্যবস্থা আছে দেখলাম। আর একটু এগিয়ে যেতেই দেখলাম আমাদের রাজ্যের প্লাস এই অঞ্চলের যেসব প্রাণী, ফুল দেখতে পাওয়া যায় তাদের কিছু লিস্ট। আর ঠিক তার সামনেই দাঁড় করানো আছে একটা হরিণের মূর্তি, কিন্তু লক্ষ্য ছিল অরিজিনাল হরিণ দেখার। আর ঠিক আরেকটু ভেতরে প্রবেশ করতেই আমার বাবার চোখে পড়ল দূরে কিছু একটা নড়াচড়া করছে। ভালো করে পর্যবেক্ষণ করে দেখলাম ওখানে কিছু হরিণ বসে আছে, আর তারা যখন একটু নড়াচড়া করছে তখনই বোঝা যাচ্ছে যে ওগুলো গাছের ডাল না, হরিণের শিং। পাশেই দেখলাম ছোট একটা ওয়াচ টাওয়ার। ঠিক করলাম এই ওয়াচ টাওয়ারে উঠে এবার দেখার চেষ্টা করব, যদি আর একটু ভালো করে দেখা যায়। উপরে উঠেও হরিণ খোঁজার চেষ্টা করলাম চারিপাশে, কিন্তু এখানে তো আরোই কিছু দেখতে পেলাম না। চারিপাশে শুধু গাছপালাই দেখলাম। তাই আর বেশি লেট করলাম না, ওখান থেকে নেবে আবার সামনের দিকে এগোতে থাকলাম। এখানে দেখলাম আর্টিফিশিয়াল কিছু হরিণ, হাঁস বানানো আছে, আর তার সাথে একটা অ্যাকোয়ারিয়াম। আর ঠিক তার পাশেই দেখলাম দুটো সূর্যমুখী ফুল দিয়ে একটা সুন্দর বসার জায়গা করা, সেখানে অনেকেই দেখলাম বসে ফটো তুলছে। ওখানে কিছুক্ষণ কাটানোর পরে পার্কের আরো পিছনের দিকে যেতে থাকলাম। যেতে যেতে চারিপাশে শুধুই দেখছিলাম যদি একটা হরিণের দেখা মেলে, কিন্তু এত খোঁজাখুঁজির পরও একটাও হরিণের দেখা মেলেনি সেভাবে। ওয়েদারটা ছিল সেদিন ভালোই গরম, ছাতা নিয়ে বেরোলেও ভালোই কষ্ট হচ্ছিল আমাদের তিনজনেরই। এত দূর অবধি আসার পরেও সামনে একটা ভগ্নপ্রায় ওয়াচ টাওয়ার দেখা ছাড়া আর কিছুই তেমন চোখে পড়েনি। তাও সেটায় ওঠার রাস্তাটাও কাঁটাতার দিয়ে বন্ধ করা। ফিরে আসার সময় আবার দুটো হরিণ চোখে পড়লো। এগুলো আগের থেকে অনেক ভালো পজিশনে বসেছিল, সেই জন্য বেশ ভালো বোঝা যাচ্ছিল। এবার যাক, হরিণের দেখা মিলেছে, আশা কিছুটা হলেও সার্থক। তাহলে অনেকগুলো হরিণই শুয়ে বসে রয়েছে ওখানে, মোটামুটি দেখা গেছে। ঠিক তখনই এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছিল আমাদের জন্য, সেটা একদমই বুঝে উঠতে পারিনি। সামনের এই লোকটি ওখানকার হরিণদের খাবার দেয়। উনি তার ইউনিক উপায়ে যেই ডাকলেন, সমস্ত হরিণ যেখানে যা ছিল সব চলে আসলো, আর আমরা সবাই একদম সামনে থেকে হরিণ দেখার সুযোগ পেলাম। এখানে যে এই পরিমাণ হরিণ আছে সেটা তো কল্পনাও করতে পারিনি প্রথমে। মুহূর্তের মধ্যে জায়গাটা ভরে গেল শুধু হরিণে। ভাগ্যিস হরিণদের খাবার দেওয়ার সময়টায় ছিলাম এখানে। এর মধ্যেই একটা হরিণ ফেন্সিংটা টপকে চলে আসলো আমাদের আরো সামনে। দারুণ একটা মোমেন্ট, মানে এটা এক্সপেক্টই করিনি। ঠিক এই সময় খেতে দিচ্ছে ওদের, ডাকলো, যত হরিণ ছিল সব চলে এসছে, সব এসে একসাথে খাচ্ছে। এই যে আমার পেছনে ভাবা যাচ্ছে না। দারুণ, যা আশা সার্থক। এতগুলো হরিণ দেখে নিয়েছি একসাথে, সব এখানে দাঁড়িয়ে। যে হরিণ দেখার জন্য এতক্ষণ এত ছটফট করছিলাম, এবারে মনটা একদম ভরে গেছে। এত সামনে থেকে এত পরিমাণ হরিণ দেখতে পাবো এটা তো একদমই এক্সপেক্ট করিনি। যাই হোক, খুব ভালো লেগেছিল ডিয়ার পার্ক। তারপর আর বেশি লেট না করে এবারে আমরা ডিয়ার পার্ক ছেড়ে বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে।
আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রাম। সেখানে গিয়ে আমরা কি কি দেখলাম বা যেতে যেতে কি দেখলাম সব কিছুই আপনাদের জানাবো, দেখাবো নেক্সট এপিসোডে। তো এই এপিসোড এই অবধি। কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।